আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষক। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন তারা। শিক্ষকরা জানিয়েছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষকদের ওপর আর কোনো হামলা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা। এর আগে রবিবার প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালায় পুলিশ। এরপর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন আন্দোলনকারী শিক্ষকরা। শিক্ষার্থী সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে এবং জাতির সেবায় নিয়োজিত, অথচ এরা এমনভাবে নিগৃহীত রয়েছে দীর্ঘদিন ধরে। আমরা আজকে ন্যূনতম দাবি নিয়ে আসছি। একটা শিক্ষকের বেতন শুরু হয় 12,500 টাকা দিয়ে, 1,500 টাকা ঘর ভাড়া কোনোভাবেই সম্ভব না। আমাদের শিক্ষকদের যে বেতনটা দেওয়া হয় এটা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার। এটা দিয়ে একটা পরিবার চালানো খুব কষ্টের ব্যাপার। আমাদের দাবি পূর্ণ দাবি মেনে না নেবে এতক্ষণ পর্যন্ত শিক্ষক জাতি তাদের স্ব প্রতিষ্ঠানে ফিরে যাবে না, মাঠ ছাড়বে না। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রহিম, 3 দিন ধরে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি সেটি আমরা জানি, কিন্তু এরপরও সরকার এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়নি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা এবং লং মার্চ সম্পর্কে শিক্ষকরা কি বলছেন? তানি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের টানা দ্বিতীয় দিনের মতো যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনও শহীদ মিনার অবস্থান করছে। তাদের দুপুর 12টায় লং মার্চ টু সচিবালয় হওয়ার কথা ছিল, সেটি প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বলা হয়েছে যে তাদের শিক্ষা দপ্তর এবং অর্থ মন্ত্রণালয় কিন্তু আলোচনা সাপেক্ষে তাদেরকে জানানোর কথা রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আগামীকালকের মধ্যে তাদেরকে জানানো হবে তাদের দাবিটি মেনে নেওয়া হবে কিনা। সেটি এর পরিপ্রেক্ষিতে তারা 2 ঘন্টা সময় দেয় এবং বিকেল 4টা পর্যন্ত সময় দেন। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বলা হয় যে বিকেল 4টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে যদি এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা কিন্তু কঠোর আন্দোলনের মধ্যে যাবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তরে কিন্তু একটি আলোচনা চলমান রয়েছে এবং সেটির প্রেক্ষিতে কিন্তু একটি সিদ্ধান্ত হলে আমরা জানতে পারবো যেটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দাবি মেনে নেওয়া হচ্ছে কিনা। এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন স্কুল এবং পর্যায় থেকে যারা এসেছেন তারা কিন্তু বিভিন্নভাবে দাবি আদায়ের কথা বলছেন এবং তারা বলছেন এই দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনে তারা যাবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। এছাড়াও যেটি বলা হচ্ছে যে কর্মচারীদের বেতন একেবারে নগণ্য, যাদের মূল বেতনের 75% কিন্তু তাদের ভাতা দিতে হবে, উৎসব ভাতা দেওয়ার দাবি কিন্তু তারা করছেন। এবং আমরা যেমন জানতে পেরেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা একটি সিদ্ধান্ত আসতে পারে এবং যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে বিকেল 4টার পরে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছিল। তো রাজধানীর শহীদ মিনার থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থী ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 অধ্যাদেশ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10:30টার দিকে শিক্ষার্থীরা এই অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এ সময় দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। গতকালকে আমাদের শিক্ষকদের গায়ে এবং আমাদের ইন্টারমিডিয়েটের গায়ে অনার্সের কিছু শিক্ষার্থী নামক সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা করেছে। এই হামলার প্রতিবাদে এবং আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত দেওয়া হইল, এই প্রতিবাদে আজকে আমরা এই জায়গায় আন্দোলন করছি। একই কলেজে 12টা পর্যন্ত ইন্টারমিডিয়েট চলবে, 1টা থেকে ইউনিভার্সিটির ক্লাস চলবে, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের যাদের প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যাল তো 2টা, 2:30, 3টা পর্যন্ত হয়, কোনো দিন 5টা পর্যন্ত চলে।
তাহলে একই প্রতিষ্ঠানে দুইটা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে? সংসদ নির্বাচন উপলক্ষে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান আরও বলেন, বিসিবির নির্বাচনে অনিয়ম দুর্নীতির খবর ভোটের একদিন আগে জানতে পারায় ভোট বন্ধ করা যায়নি। তবে বিসিবির যেসব অভিযোগ এসেছে সেগুলো নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের মেয়াদে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে দুদক কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে এবং অল্প দিনের মধ্যে কিছু টাকা ফেরত আনা যাবে বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান। ধন্যবাদ। আমি আবার বলি আমাদের প্লিজ আপনি নমিনেশন বেচা কেনার কথা শুনি, এটা যেন না হয়। আমার কথা হচ্ছে যে শেষ পর্যন্ত দেশটার দায়িত্ব নেবেন রাজনীতিবিদরা। আগামী সংসদ নির্বাচনে আমরা সৎ লোককে চাই। আপনার এলাকার যিনি সবচেয়ে সৎ মানুষ তিনি যদি নির্বাচিত হন সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া জামায়াতের ভণ্ডামি ছাড়া কিছু না বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, শেখ হাসিনা জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে, তার বিচারের দাবি না করে পিআর দাবি করছে। এই পদ্ধতিতে জনগণ অবহিত নয়, তারপরেও চাপিয়ে দিচ্ছে জানিয়ে রিজভী আরও জানান, যারা নির্বাচনের আগে গণভোট চায় তারা কোনোভাবেই নির্বাচন চায় না। নভেম্বর মাসের মধ্যে গণভোট নিশ্চিত করতে হবে জানিয়ে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, যারা অভিযোগ করছেন ইসলামী দলগুলো নির্বাচনকে বিলম্ব করছে, মূলত তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। আর জামায়াতে ইসলামী দেশপ্রেমিক সব দল ও মতকে সঙ্গে নিয়ে একটি নির্বাচন করতে চায় বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রাজধানীতে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দফা দাবিতে মানববন্ধনে তারা এসব কথা বলেন। তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে, এই জন্যে গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে, যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন, নির্বাচনের ধরন, নির্বাচনের আওতা, নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত মিস্টার ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর বসুন্ধরায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে উভয়ে কুশল বিনিময় করেন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ডেপুটি অ্যাম্বাসেডর মিস্টার আন্ডেস বি কার্লসেন বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। হাইকোর্টের প্রধান ফটকের সামনে এক মানববন্ধনে সংগঠনটির সদস্যরা জানায়, বিগত সময়ে রাষ্ট্রের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য বাহিনীর কিছু সদস্য মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। ভবিষ্যতে কোনো বাহিনী যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয় সে নিশ্চয়তার দাবিও জানায় সংগঠনটি। এ সময় মায়ের ডাকের সংগঠক সঞ্জিদা ইসলাম তুলি, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক সহ গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমার বাবা কোথায় আমি এটা জানি না। 5 আগস্টের পরে অনেক ইচ্ছা ছিল যে বাবার হাতটা ধরবো। ফ্যামিলিও যাদের সন্তানরা ফিরে আসেনি তাদেরকে দায়িত্ব নিয়ে জানানো হয়নি তাদের সন্তানের সাথে কি হয়েছে, এবং প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এভিডেন্স আছে, উইটনেস আছে, যথেষ্ট পরিমাণ প্রমাণাদি আছে, কোথা থেকে ধরে নিয়েছিল, কোন বাহিনী ধরে নিয়েছিল।
জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিন চলছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ। এর আগে সোমবার প্রসিকিউশনের পক্ষে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই দিন কয়েকটি ভিডিও চিত্র প্রদর্শনের পাশাপাশি অপরাধের প্রেক্ষাপটও তুলে ধরেন তিনি। এদিকে জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়াও মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ ধরা এবং ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক ডক্টর কু ডং ইউ। রোমে FAOর সদর দপ্তরে 80তম বার্ষিকী উদযাপনের পাশাপাশি ডক্টর কু এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন। বাংলাদেশে কৃষি ও গ্রামীণ উন্নয়নে অধ্যাপক ইউনুসের আজীবন অবদানের প্রশংসা করেন FAOর মহাপরিচালক। অধ্যাপক ইউনুস FAOর দীর্ঘস্থায়ী সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডক্টর কিউব সাথে মিটিংয়ে অনেকগুলো বিষয় এসছে আমাদের সাথে এগ্রিকালচার, তারপরে ডিপ সি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ হলে এটা আমাদের জন্য ইকোনমির জন্য একটা বড় বুস্ট নিয়ে আসবে। ভোজ্য তেলের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বোতলজাত সয়াবিন তেল 6 টাকা এবং পাম তেল প্রতি লিটারে 13 টাকা বাড়ানো হয়েছে। আর খোলা সয়াবিন লিটারে বেড়েছে 8 টাকা। সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি দিয়ে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে বিপাকে ক্রেতারা। তবে রাজধানীর খুচরা বাজারগুলোতে এর প্রভাব এখনও পড়েনি। খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ানোর প্রভাব ক্রেতাদের পাশাপাশি তাদের উপরও পড়বে। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 195 টাকায়, প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে 177 টাকায়। তেলের দাম বাড়ার সময় হলে কি হয়, সরবরাহ কমায় দেয়, কমিশন কমায় দেয়, বিভিন্ন অজুহাত করে কোম্পানি। ওর দাম বাড়ানোর পর আবার সরবরাহ ঠিক থাকে। বাড়তি দামের তেল এখনো মার্কেটে ঢুকে নেই। গায়ের রেট যেটা নতুন করে বসবে সেটা আগামীকাল হয়তো আসবে, নাহলে পরশু হয়তো আসবে। মালয়েশিয়া যেতে না পারার 7,873 জনের ফ্লাইট নভেম্বরে। আরটিভিকে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। প্রধান উপদেষ্টার সফরে মূলত এই সুযোগ তৈরি হয়েছে। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনা সফল হওয়ায় মূলত এই সাফল্য। এতে নতুন শ্রমবাজার না খুললেও এই ধারা চলবে বলে আশাবাদী দুজনই। আরও জানাচ্ছেন এয়ার বাদল। পরিস্থিতির উপর যদি এই পর্যায়ে হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি কি? 2024 সালের 31 মে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী গ্রহণ। এদিন শেষ সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের গেটের বাইরের চিত্র এটি। ভিসা, চাকরি সবই পাওয়ার পরেও মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 31,000 কর্মী। কান্নায় ভেঙে পড়েন অনেকে। ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নাই ভাই। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরে গিয়ে শ্রমিক নিয়োগের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত না হলেও যেতে না পারা শ্রমিকদের নেয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। আটকে পড়া প্রায় 7,873 জন কর্মী ভাই যেতে পারেননি। তারা সব কিছু ঠিকঠাক থাকলেও তারা গত বছর 31শে মে তাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেননি। এই কর্মীদেরকে নেওয়ার জন্য আলোচনা হয় এবং এটা সিদ্ধান্ত হয়। পরবর্তীটি প্রাইভেট এজেন্সি থেকে BOSL এর উপরে এটি দায়িত্ব আসে, তখন থেকে আমরা কাজ করছি। মালয়েশিয়া যাওয়ার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের সার্বিক প্রস্তুতি চলছে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক। এক্ষেত্রে শ্রমিকদের খরচ হবে 1,62,000 টাকা। আশা করছি যে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ নভেম্বরের প্রথম সপ্তাহের দিক থেকে আমাদের সেই ওয়ার্কার ভাইরা যেতে পারবেন। আমাদের এই কর্মীদের জন্য আমাদের খরচ হচ্ছে মাথা পিছু
1,62,500 টাকা কর্মীদের দিতে হবে। অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টার সফরের পর যেতে না পারা কর্মীদের যেহেতু মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, আশা করা যায় নতুন করে শ্রমিক নেওয়াও শুরু করতে পারে দেশটি। আমরা আশাবাদী যে বাংলাদেশ থেকে পুনরায় কর্মী প্রেরণটা শুরু হবে। তবে এই কর্মী প্রেরণ করবার পূর্বে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে আমাদের কর্মীদের অভিবাসন ব্যয়টা ঠিক থাকে, আমাদের কর্মীরা সেখানে গিয়ে ভালো কাজ পায়, শোভন পরিবেশে কাজ করতে পারে। তবে আর বাদল, RTV, ঢাকা। রাজধানীর কলাবাগান এলাকায় একটি ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে মেয়েদের দেয়া তথ্যে কলাবাগানের লন্ডন কলেজের পাশের ভাড়া বাসা থেকে তল্লাশি করে তাসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় কলাবাগান থানায় নিহতের স্বামীকে আসামি করে মামলা করেছে স্বজনরা। মোহাম্মদ সাইমকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন আব্দুর রহিম। মা ও বাবাকে খুঁজে না পেয়ে মামাদের সাথে যোগাযোগ করে কলাবাগান থানা পুলিশের সহায়তায় তাসলিমার ফ্রিজিং করা মরদেহ উদ্ধার করে দুই কন্যা। তাদের অভিযোগ, তাসলিমা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন স্বামী নজরুল ইসলাম। রাজধানীর কলাবাগানে হত্যার পর দিন মেয়েদের রেখে পালিয়ে যান তিনি। নানা বাড়ি থেকে টাকা না আনতে পারায় মাকে প্রায় মারধর করতেন বাবা। সবসময় পরক্রিয়ার অপবাদ দিতেন। কলাবাগান থানায় নিজ পিতার বিরুদ্ধে সব অভিযোগ করেন বড় মেয়ে। পুলিশ সহ নিয়ে আমরা আমাদের বাসায় যেয়ে তাদের রুম চেক করি। তখন ডিপ ফ্রিজ দেখি, ডিপ ফ্রিজে আমার মাকে রাখা হয় মাথায় আঘাত করে। পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড। তারপরে ফুফুর বাড়িতে যাওয়ার পরে ফুফুদের বাসায় রেখে বাচ্চাদেরকে রেখে তার বাবা অন্য কোথাও চলে গেছে আর কি। তারপরে বাচ্চাদের সন্দেহ হয়, সন্দেহ হলে আমাদেরকে ইনফর্ম করে, তারপরে আমরা সেখানে যেয়ে এগুলো আমরা। রাজধানীর মোহাম্মদপুরের আমিনুল ইসলামের ছেলে নজরুল ইসলামের সাথে সংসার বেঁধেছিলেন গাজীপুরের পুবাইল থানার সিরাজ মিয়ার একমাত্র কন্যা তাসলিমা আক্তার। ছিলেন 3 কন্যা সন্তানের জননী। আব্দুর রহিম, RTV, ঢাকা। কাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসুর ভোট গ্রহণ। এরই মধ্যে ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ বিতরণ চলছে। সকাল থেকে এই উপকরণ বিতরণ করা হয়। এর আগে সোমবার রাত 12টায় প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। শেষ মুহূর্তে প্রার্থীরা বিভিন্ন হলে হলে গিয়ে গণসংযোগ করেছেন। এই নির্বাচনে 12টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি প্যানেল থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে শেষ মুহূর্তে প্রচার জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের। সকাল থেকে প্রার্থীরা দল বেঁধে শিক্ষার্থীদের কাছে ছুটছেন। কুশল বিনিময়ের পাশাপাশি হাতে তুলে দিচ্ছেন লিফলেট ও ইশতেহার। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আজ রাত 12টা পর্যন্ত প্রচার করতে পারবেন প্রার্থীরা। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনে 23টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার 28,901 জন। নোয়াখালীর বেগমগঞ্জের লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। সোমবার রাতে উপজেলার কেন্দুরবাগ মিম সিএনজি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অটোরিকশা চালক সহ 4 জন আহত হয়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।